সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর এবং তার পর্যালোচনা করে থাকি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। আজ আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে পর্যালোচনা করব। বিশেষ করে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি চালু করেছে, যা কার্যকর হয়েছে আজ থেকেই, সেটি আমরা একটু পর্যালোচনা করতে চাই। বাংলাদেশে বড় বিনিয়োগ সম্মেলন চলছে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য, সেটি নিয়েও আমরা একটু আলোচনা করব। এর সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের কি অন্তরায় রয়েছে, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেটি একটু আলোচনা করতে চাই। এর বাইরে রাজনীতি এবং সমসাময়িক আরও বেশ কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমার সঙ্গে আলোচনায় যুক্ত আছেন আমার আরেক সহকর্মী সানি আহমেদ। সানি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ। সাইদ, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি ঝড়ের মতো বইছে মার্কিন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। এই রেসিপ্রোকাল ট্যারিফ আমরা যদি পেছনে ফিরে তাকাই, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম নির্বাচনে জয়লাভ করেন 2016 সালের দিকে, তখন উনি কিন্তু আমেরিকান ফার্স্ট একটি নীতি উনি চালু করার জন্য বারবার তাগিদ দিয়ে আসছিলেন। এবং ওই সময় কিন্তু উনি বারবার শুধু বলছিলেন যে বিশেষ করে চায়নার দিকে আঙ্গুল তুলে, এর সঙ্গে ভারতও রয়েছে, যে তারা যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি শুল্ক তারা নেয়, যে এটা আমাদের পরিবর্তন করা উচিত। সেই ধাক্কাটি কিন্তু এইবারের 2024 সালের নির্বাচনী ইশতেহারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে বিশেষ করে চায়না যে শুল্কটা তাদের উপর আরোপ করছে, যুক্তরাষ্ট্রে তার পাল্টা শুল্ক কড়াকড়িভাবে আদায় করে নেবেন। এবং যার একটি ধারাবাহিকতা আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে চায়নার প্রতি 104% শুল্ক আরোপ করা হয়েছে এখন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড ফেসবুক পেজে উনি এমনটিও লিখেছেন যে চায়না 104% শুল্ক আরোপ করা হয়েছে এবং তিনি আশা করছেন যে চায়না এটি প্রতিশোধ নেবেন না। অর্থাৎ চায়নার মধ্যে যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ রয়েছে, চায়না যেন এটি আপনার না কমায়, সে আহ্বানও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট করেছেন। স্যার, আপনি যেটি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যে উদ্দেশ্যটি করেছে, তিনি তো আলটিমেটলি একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। এবং আপনি জানেন কিনা, আপনি খেয়াল করেছেন কিনা, এরই মধ্যে কিন্তু আপনি যেটি বলছিলেন আজকে না, গতকালকে তিনি এই যে চায়নার উপরে নতুন করে শুল্ক আরোপ করেছেন। এবং আজ কিন্তু চায়না কিন্তু তার সুর কিছুটা নমনীয় করেছে। চায়না এতদিন যতটা অ্যাগ্রেসিভ ছিল যুক্তরাষ্ট্রের ব্যাপারে, আজকে কিন্তু তারা কিন্তু এই যে বাড়তি শুল্ক আরোপের কারণে কিন্তু তারা কিন্তু তাদের যে অবস্থান ছিল সেটি কিন্তু বদলাতে শুরু করেছে। দুই হলো, আপনি আরেকটি প্রসঙ্গ টানছিলেন দারুণ, যে 2016-তে যখন রিপাবলিকানরা ক্ষমতায় আসে, ডোনাল্ড ট্রাম্প, তখন তিনি আমেরিকান ফার্স্ট এটি বলেন। যদিও রিপাবলিকানদের নীতি কিন্তু তারা সবসময় বলে আমেরিকাই প্রথম এবং আমেরিকাকেই তারা বড় করে দেখতে চায়, এটি রিপাবলিকানদের রাজনৈতিক দর্শন। এবং এবার নির্বাচনের ক্ষমতা আসার সময় তিনি সেই রাজনৈতিক দর্শনকেই বড় করে বলেছেন। কিন্তু যেটি বলছিলেন যে এই শুল্ক আরোপের ব্যাপারটা কিন্তু আসলে তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যেটি চাচ্ছে আমেরিকার অর্থনীতিকে পুনর্গঠন করতে, এটি অস্বীকার করবার সুযোগ নেই। আমেরিকার অর্থনীতি কিন্তু এক ধরনের নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, বেশ কিছু নতুন চ্যালেঞ্জ কিন্তু তাদের মোকাবেলা করতে হচ্ছে। এই যে অর্থনীতি পুনর্গঠন করতে গিয়ে কিন্তু তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। মনে করা হচ্ছে যে এই পদক্ষেপগুলো নিলে অর্থনীতিতে বড় ধরনের সংস্কার আসবে, তার বড় ধরনের পুনর্গঠন হবে। এখন এই পুনর্গঠন করতে গিয়ে কিন্তু অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকি তৈরি হবে। আপনি শুল্ক বাড়াইলে তার দেশে কিন্তু ইনফ্লেশন বাড়বে, এটা অস্বীকার করবার সুযোগ নেই। ইনফ্লেশন বাড়লে লোকজনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আবার আপনি দেখবেন যে ট্রাম্পের যারা ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী, তারাও কিন্তু এই যে শুল্ক বাড়ানোর বিরোধিতা করছে। আবার শুল্ক বাড়ালে ইনফ্লেশনের কথা বলছিলাম, ইনফ্লেশন বাড়লে সেটা আবার কর্মসংস্থানের উপরে গিয়ে হিট করবে। কিন্তু ট্রাম্প কিন্তু একটা কথা বারবার বলবার চেষ্টা করছে যে সে তার অর্থনীতি যেহেতু পুনর্গঠন করতে চায়, সে একটি ওষুধ মনে করছে, এই ওষুধ হিসেবে কিন্তু সেটি ব্যবহার করছে। এবং সারা বিশ্বই কিন্তু এখন যেটি বলছিলেন যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তম অর্থনীতির দেশ, তার যে কোনো পদক্ষেপ বা নীতি যে পুরো অর্থনীতি
পুরো বিশ্বকেই কিন্তু স্বাভাবিকভাবে তোলপাড় তৈরি করে উলটপালট করে দেয়। এখন সেটি হচ্ছে, সেই আলোচনা একটা প্রেক্ষাপট, কিন্তু এখানে বড় একটা বিষয় হলো যে আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করব, বাংলাদেশ আসলে এখানে কিভাবে আক্রান্ত হবে। আপনি জানেন যে আমাদের রপ্তানির কিন্তু বড় একক দেশ হিসেবে যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বড় গন্তব্য। আমরা যা এক্সপোর্ট করি তার প্রায় 20% কাছাকাছি যুক্তরাষ্ট্রে আমাদের যায় একক দেশ হিসেবে। তো আবার আমরা ইম্পোর্টও করি যুক্তরাষ্ট্রের বাজার থেকে বেশ কিছু, বিশেষ করে সেবা করি। তারপরে সেবার বাইরে কিছু পণ্যও নিয়ে আসি, এলএনজি আনি, গম আনি, আরও বেশ কিছু পণ্য আনি, লোহা জাতীয় পণ্য আনি। তো এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে 37% করের আওতায় আসলো, যেটা আজকে থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে, বাংলাদেশের রপ্তানি কিন্তু বড় ধরনের ধাক্কা খাবে। এই যে অনাকাঙ্ক্ষিত সুনামি যেটা তৈরি হলো, সেটি বাংলাদেশ কতটা সামাল দিতে পারবে সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। কিন্তু আপনি যেহেতু এই নিয়ে একটি বিশদ প্রতিবেদন তৈরি করেছেন, আমরা দর্শকদেরকে সেই প্রতিবেদনটা দেখাতে চাই। প্রিয় দর্শক, আমরা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ডোনাল্ড ট্রাম্প যেটি কার্যকর করেছেন, আজকে থেকে যেটি কার্যকর হয়েছে, এটি নিয়ে একটি পর্যালোচনামূলক প্রতিবেদন আমাদের সহকর্মী সানি আহমেদ করেছেন, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। ট্যাক্স নেয়ার সময় বেশি নেবেন অথচ দেবার বেলায় কম দিবেন, তা কি হয়? নিজে বাঁচলে বাপের নাম, এমন থিওরি প্রয়োগ করেছে বিশ্ব মোড়লের খেতাব পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের পণ্যের চেয়ে নিজ দেশের পণ্যকে বেশি সহজলভ্য করা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে আরো উন্নত করতে তাই তো বাড়ানো হলো রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক। Brazil 10%, Bangladesh is 74%. So you see what's going on. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যাক্স আরোপ নীতি অনুযায়ী যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ট্যাক্স যত আরোপ করবে তাদের উপর রেসিপ্রোকাল হারে আমেরিকায় রপ্তানিতে ট্যাক্স বাড়বে। সেই ধারাবাহিকতায় আমেরিকার পণ্যের উপর 74% ট্যাক্স আরোপের বিপরীতে বাংলাদেশি পণ্যে অতিরিক্ত 37% পাল্টা শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশেই নয়, প্রতিদ্বন্দ্বী সবগুলো দেশের জন্য একই হারে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। একে তো দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা, তার উপর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গুনতে হবে অতিরিক্ত ট্যাক্স। এতে পোশাক রপ্তানি নির্ভর অর্থনীতির এ দেশের বুকে মারা হলো আরও একটি বিষাক্ত প্যারেক। আগের যে রেটটা ছিল এটাকে রিসিপ্রোকাল বলে, রিসিপ্রোকাল ট্যারিফ বলে, যে আগে যেটা ছিল তার অলমোস্ট 50% তারা ডিসকাউন্টেড করেছে। সেখানে আগে থেকে বাংলাদেশে কিন্তু বেশি ছিল, 74%। চায়না বলেন কি পাকিস্তান বলেন এবং ভারত বলেন, তারা কিন্তু আমাদের চেয়ে 29%, 26% এবং 34% তাদের, আমাদের হয়ে গেছে 37%। আগে অন অ্যান এভারেজ ছিল 15%। তাহলে 15 থেকে 37 একটা লাফায় কিন্তু এই জায়গায় চলে গেছে। যে আগে থেকে যদি আমাদের এই ইয়েটা করতাম, আমরা কৌশলটা নিতাম যে আমরা যে ট্যারিফ রেট আছে 74%, এটা যদি কমায় রাখতাম তাহলে আজকে কিন্তু আমাদের ধাক্কাটা একটু কম হতো। তৈরি হবে নানা সমস্যা, বাড়বে মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট সহ ভয়াবহ আকার ধারণ করবে দেশের অর্থনীতি। সরাসরি যে প্রভাবটা পড়বে, ফার্স্ট হচ্ছে মূল্যস্ফীতি, আর সেকেন্ড হচ্ছে আমাদের কি বলে এই এক্সপোর্ট আমাদের কমে যাবে। আর যেহেতু ডলারের একটা সমস্যা হবে, ডলারের কারণে আমাদের ইম্পোর্ট যে গুডস আছে, জ্বালানি থেকে শুরু করে খাদ্য, সেগুলোর দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতি কমানোর আর কোনো ধরনের ওয়ে থাকবে না, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে এবং আমাদেরকে আতঙ্কগ্রস্ত করছে এই অনিশ্চিত। এবং যে চলমান যে জিনিসটা আছে, মূল্যস্ফীতির পাশাপাশি আছে বিনিয়োগে একটা বড় ধরনের ভাটা পড়েছে এবং কর্মসংস্থান। তবে সৃষ্ট এই সমস্যা থেকে উত্তরণে রয়েছে সমাধান, জানালেন এই অর্থনীতিবিদ। এই যে 74% থেকে 37% এই জায়গাটায় আলাপ আলোচনা করা দরকার, ঠিক আছে। এবং বৈশ্বিক যে বাণিজ্য নীতিগুলো আছে সেখানে আমাদের সক্রিয় অংশগ্রহণটা দরকার। পাশাপাশি অন্যান্য দ্রব্যের ক্ষেত্রে এক্সপোর্ট বাড়ানো যায় কিনা মার্কেট খোঁজা, এবং অংশীজনদের সঙ্গে দ্রুত বসে ওয়ে আউট বের করা। অংশীজন বলতে যারা
শিল্পের মালিক আছে যারা এক্সপোর্ট করে, যে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের কিন্তু এই কর্মপন্থাটা ইমিডিয়েটলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু উই আর বি ভেরি ট্রাবল। এদিকে শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার বাজারে। খোদ যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে পতনের পাশাপাশি ধস নেমেছে ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারে। তাই বিশ্ব অর্থনীতির পাশাপাশি দেশীয় অর্থনীতিকে বাঁচাতে আমেরিকার দয়ার দৃষ্টি কামনায় বিশ্ব মোড়লের দরজায় কড়া নাড়তে হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সানি আহমেদের প্রতিবেদনটি দেখছিলাম। সানি, প্রতিবেদনে আপনি অনেক বিষয় তুলে নিয়ে এসেছেন। এর বাইরে যদি একটু আলোচনা করি, যেটা আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের রপ্তানি খাত কিন্তু বড় আকারে আক্রান্ত হবে। রপ্তানিকারকরা যেটি বলছে যে আমাদের যদি এই শুল্ক যদি বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রায় 20 থেকে 30% রপ্তানি কমে যেতে পারে। যদিও সরকার একটি চিঠি দিয়েছে 3 মাস স্থগিত করবার জন্য, কিন্তু অনেকেই কিন্তু সন্দেহ করছেন যে এটি আসলে খুব বেশি কাজে দিবে না এখন। তবে সরকারকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে, সেটি হয়তো অনেকেই বলছে। ঠিক সেই প্রেক্ষাপটে যদি একটু বলেন যে আপনি যেহেতু প্রতিবেদনটি করলেন এবং বলেন যে আপনি বলছিলেন যে ইনফ্লেশন যদি তাদের দেশে বাড়ে, ইনফ্লেশন বাড়লে তো তাদের কনজামশন কমে যাবে, তাই না? সেটা তো আবার আমাদের রপ্তানিকে আক্রান্ত করবে। সব মিলিয়ে অর্থনীতিকে ডোনাল্ড ট্রাম্প তার অর্থনীতিকে ঠিক করতে চাচ্ছে, কিন্তু অনেকেই বলছে যে এটি আবার যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে নতুন করে কিছু চ্যালেঞ্জে ফেলবে। আপনি কি তেমনটি মনে করেন কিনা, বা আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সাইদ। আসলে বিষয়টি হয়ে গেছে উভয় সংকটের মতো। যদি আমাদের দেশের একটু প্রেক্ষাপট যদি আমি একটু তুলে ধরতে চাই, এনবিআর এর সর্বশেষ অর্থ বছরের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে 2300টির মতো প্রতিষ্ঠান দেশের বাইরে রপ্তানি করে। এর মধ্যে 957টি প্রতিষ্ঠান কিন্তু যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে, এবং প্রায় 500 কোটির ওপর মার্কিন ডলার কিন্তু আমাদের রপ্তানি আয় প্রতি বছর হয়ে আসছে, প্রায় 700 কোটি, প্রায় 700 কোটির মতো। তো এখন তাহলে এইটার এবং সাম্প্রতিক সময় কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রয় আদেশ স্থগিত করা হচ্ছে। তো তাহলে এই যে প্রায় আপনার 957টি প্রতিষ্ঠান যারা যুক্তরাষ্ট্রে রপ্তানি নির্ভর ব্যবসা করে থাকেন, তাদের উপরে কিন্তু এটা বিশাল বড় একটি নেতিবাচক প্রভাব ফেলবে। আবার অন্যদিকে আমি যারা বিশেষ করে আমাদের পোশাক খাত, আরএমজি প্রায় 80 থেকে 85% আপনার রপ্তানি আপনার যুক্তরাষ্ট্রের বাজারে করে থাকে। এর মধ্যে শীর্ষ একটি কোম্পানি যাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বিষয়টিকে জানিয়েছেন যে আমাদের এটি তো অবশ্যই একটি সমস্যা যে তাদের শুল্ক বাড়িয়ে দিলে আমাদের পণ্যের দাম বাড়াতে হবে। যদি পণ্যের দাম বাড়ানো হয় তাহলে আমেরিকান যারা ভোক্তা রয়েছেন তারা এই বাংলাদেশি পণ্য কতটুকু নিবেন বা না নিবেন বা বর্জন করবেন কিনা, সে একটি আতঙ্ক রয়ে গেছে। কিন্তু এর মধ্যে আরেকটি যে বিষয়গুলো উল্লেখ করা হলো সেটা হচ্ছে আমাদের কিন্তু লো কস্ট, আমাদের কিন্তু পণ্যের দাম কিন্তু অনেক কম। তো একটি $10 একটি পণ্য যদি শুল্ক বাড়ানোর ফলে $1-2 বৃদ্ধি পায়, সেটি বাস্তবিক ক্ষেত্রে তেমনটা প্রভাব পড়বে বলে মনে করছেন না তারা। তো বিষয়টিকে তারা এই কারণে এতটা আতঙ্কিত তারা দেখছেন না। না, কিন্তু আপনি যেটি বলছিলেন যে আমরা লো কস্ট করি আবার লো এন্ডের প্রোডাক্ট করি, সেটা একটি চাহিদা হয়তোবা তাদের থাকবে। কিন্তু আপনি একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সানি, সেটা হলো যে আপনি যদি দেখেন যে পাকিস্তানের ক্ষেত্রে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যে হারে 26% এবং 29% শুল্ক বাড়িয়েছে মার্কিন প্রশাসন, বাংলাদেশের ক্ষেত্রে সেটি 37%। তো এরা তো আমাদের প্রতিযোগী রাষ্ট্র, তাই না? এখন চীনের ক্ষেত্রে ঠিক আছে অনেক বড় শুল্ক বাড়িয়েছে, সেটি অন্য প্রেক্ষাপট, কিন্তু আমরা একই বাজারে যখন এদের সঙ্গে কম্পিট করব, তারা তো আমাদের প্রতিযোগী রাষ্ট্র রপ্তানিতে, বিশেষ করে তৈরি পোশাক ক্ষেত্রে। তো
তখন তো তাদের পণ্যের দামটা যেহেতু তাদের শুল্ক কম বাড়বে, তাদের দামটা কিন্তু কিছুটা কম থাকবে, সেক্ষেত্রে আমাদের বেশি থাকবে। সেখানে কিন্তু আমরা একটা প্রতিযোগিতার মধ্যে একটু বাড়তি চ্যালেঞ্জের মধ্যেই পড়বো। যদিও আমাদের দক্ষতা, আমাদের আপনি যেটি বলছিলেন জামা, আমরা যেহেতু সস্তায় শ্রম পাই, কাজে আমরা অনেক কম দামে পণ্য দিতে পারি, সেটি একটি কিন্তু প্রেক্ষাপট। যারা রপ্তানিকারক তারা কিন্তু আতঙ্কে না থাকবার কোনো কারণ নাই। আতঙ্কে না থাকবার কারণ নাই যে এত বড় একটা বাজার, আমরা তো চাইলেই রাতারাতি নতুন বাজার তৈরি করতে পারবো না। আমরা জি, কিন্তু অবশ্যই। 10-12 বছর বলছি আমরা বিকল্প বাজার তৈরি করতে হবে, বিকল্প বাজার তৈরি করতে হবে, সেটি হচ্ছে না। যদিও একটু একটু করে আমরা দেখছি বাড়ছে, কিন্তু সেই বাজারটা আমরা তৈরি করতে পারি নাই। কাজে একটা তৈরি বাজার হুট করে যদি নষ্ট হয়ে যায়, সেটি কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জই। এই ব্যাপারে আমরা কথা বলেছি। একজন উদ্যোক্তা, তিনি বিজিএমইর পরিচালক ছিলেন, এখন বিজিএমইর যে সহায়ক কমিটি, সেই সহায়ক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন অনন্ত কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একটি পর্যালোচনা দিয়েছেন। প্রিয় দর্শক, অনন্ত কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান বাবলু, তিনি এই যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক নীতি সেটি নিয়ে কথা বলেছেন। চলুন আমরা তার সাক্ষাৎকারটি আপনাদেরকে একটু দেখাতে চাই। অনাকাঙ্ক্ষিত, এটা আসলে আমরা বাংলাদেশ তো নাই, আমরা জাস্ট মাত্র আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখানে আছেন, আমরা তো আমাদের দেশ গুছাচ্ছি, সমস্ত ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরসগুলো পজিটিভ দিকে যাচ্ছে। এত সুন্দর একটা জিনিস হচ্ছে প্রবাসী রেমিটেন্স আসতেছে এবং এটা রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতেছে। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি চমৎকার, এদিকে আমাদের অন্যান্য সমস্ত জায়গা থেকে আমরা গুছায় আসছি, আমাদের ইভেন যে স্টোলেন মানি সেগুলোও কিন্তু ফিরে আসা শুরু করছে। সমস্ত অর্থনৈতিক ইন্ডিকেটরস আর ভেরি গুড, এক্সপোর্ট বৃদ্ধি হচ্ছে। হঠাৎ করে এই জিনিসটা ঘটলো, এটা কিন্তু আমাদের দেশের জন্য এটা একটা মারাত্মক একটা বিপর্যয় বয়ে আনতে পারে যদি আমরা এটাকে সুন্দরভাবে ট্যাকেল করতে না পারি। সুন্দরভাবে ট্যাকেল করা মানে কি? মানে হচ্ছে এটার আমরা চাচ্ছি না যে আমেরিকা কিন্তু আমাদের বায়ার, আমি কখনো কিন্তু আমেরিকা কি করবে আমি তাকে কখনো দোষারোপ করবো না। আমি বাই বিজনেসের কতগুলো এথিক্স আছে, আমি চাই যে আমেরিকাকে আমি সন্তুষ্ট রেখে আমি আমার ব্যবসা পরিচালনা করব। যে কাজটা চীন করতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন করতেছে, কানাডা, মেক্সিকো ওরা করতেছে পাল্টা শুল্ক আরোপ। এই পাল্টা শুল্ক আরোপটা পুরো পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দিচ্ছে। এতে আমি আনন্দিত হব কেন? আমি আনন্দিত হব চীন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে? নো, এই পৃথিবী এভাবে চলতে পারে না। এটা আমি আজকে ওকে বসাই দেবো, কালকে একে বসাই দেবো, আমি এই অ্যাডভান্টেজটা নিয়ে নিব, এইভাবে ব্যবসা চলতে পারে না। আমি মনে করি বাংলাদেশের এই একটা ক্রান্তিকাল, আমরা অর্থনীতি গোছায় নিয়ে সামনে যাচ্ছি, আমরা ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক এবং কৌশলগতভাবে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা তখন ইনামুল হক খান বাবলুর কথা শুনছিলাম, তিনি রপ্তানিকারক। সানি, একটি বিষয় খুব আপনি শুরুতে আলোচনা নিয়ে আসছিলেন যে এই বাণিজ্য যুদ্ধটা তো আসলে চীনকে কেন্দ্র করে তৈরি হয়েছে, কিন্তু আপনি এটা তো অস্বীকার করবার সুযোগ নেই। চীনের যে সাম্রাজ্য, চীনের যে উৎপাদন সক্ষমতা, চীনের যে সরবরাহ ব্যবস্থা, সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রক্রিয়ায় হাঁটছে, যে চীনকে বাইরে রেখে, সেটি আসলে কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন কিন্তু উঠছে। এখন বাংলাদেশের প্রসঙ্গে যেটি ইনামুল হক বাবলু বলছিলেন যে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে, যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি এখান থেকে সরিয়ে নিয়ে আসা খুব কঠিন হবে, কিন্তু আমরা যদি কিছুটাও যদি এটি কমিয়ে আনতে পারি, 37% থেকে যদি কিছুটাও কমানো যায়, সেটি রপ্তানিকারকদের কিছুটা স্বস্তি দিবে, যাতে তাদের লোকসানটা কম হয়। কিন্তু উদ্বেগজনক হলো, আপনি খেয়াল করেছেন, আপনি রিপোর্টেও বলছিলেন যে এরই মধ্যে কিন্তু চলমান ক্রয়াদেশ রয়েছে যে সমস্ত কারখানার, সেই সমস্ত আমদানিকারকরা, যুক্তরাষ্ট্রের ক্রেতারা তারা কিন্তু সেগুলো স্থগিত করতে বলছে, উৎপাদন বন্ধ রাখতে বলছে। সেটি কিন্তু একটা উদ্বেগজনক খবর। একই সঙ্গে অনেক ক্রেতা প্রতিষ্ঠান কিন্তু তাদের যে সরবরাহকারী, আমাদের যে রপ্তানিকারক আছে, তাদেরকে কিন্তু বলছে যে যেহেতু হঠাৎ করে আজকে থেকেই শুল্ক আরোপ কার্যকর হয়ে যাচ্ছে, কাজেই তাদের যেহেতু এখন এই বাড়তি শুল্কের কারণে একটু লোকসানে পড়তে হবে, সেই লোকসানটার অংশ কিন্তু ক্রেতা প্রতিষ্ঠানকে বহন করতে বলছে। কিন্তু একটি জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যেটি আপনি একটু আলোচনা করতে পারেন, যে যুক্তরাষ্ট্র থেকে তো আমরা আমাদের তৈরি পোশাকের কাঁচামাল হিসেবে তুলা নিয়ে আসি। জি জি। তো যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রচুর তুলা আমরা আমদানি করে থাকি। সেই তুলা দিয়ে আমরা পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রের বাজার বা অন্য দেশের বাজারে রপ্তানি করি। এটি কিন্তু আমাদের জন্য একটা ইতিবাচক দিক, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়াতে। তাই আপনিও তো তাই মনে করেন নাকি? জি জি, অবশ্যই। আমাদের যখন এই পাল্টা শুল্ক আরোপের পরেই
আপনার 50টিরও বেশি দেশ কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছে চিঠি প্রদানের মাধ্যমে যে তাদের আলোচনার সুযোগ রয়েছে। এমনকি ভিয়েতনাম, তারা কিন্তু জিরো ট্যারিফের ঘোষণা দিয়েছে, যে কারণে আপনার আমেরিকাও কিন্তু তারাও কিন্তু বারবার বলছে যে ডোনাল্ড ট্রাম্প যে এই যে পাল্টা শুল্ক আরোপটা করা হলো এটা কিন্তু ফিক্সড নয়, এখানে কিন্তু আলোচনা করার অনেক সুযোগ রয়েছে। যেহেতু আলোচনা করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমাদের দেশের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের কিন্তু খুবই সক্রিয়ভাবে এই বিষয়টি দ্রুততার সঙ্গে দেখা উচিত। তার কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা একটি চিঠি মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয় থেকে আমরা একটি চিঠি আমরা জানতে পারলাম চিঠির মাধ্যমে যে তারা 3 মাসের আপনার এই যে পাল্টা শুল্ক এটা কিন্তু স্থগিত করার জন্য আবেদন জানিয়েছে। তো যেহেতু আজ থেকে এটা কার্যকর, এখানে কিন্তু আলাদা করে বাংলাদেশের আবেদন তারা কতটুকু গ্রহণ করেছেন সেটা কিন্তু একটি আলোচনার দাবি রাখে। আমাদের যে বাংলাদেশের পক্ষ থেকে যে চিঠিটি পাঠানো হলো, এখানে কিন্তু বলা হয়েছে অনেক পণ্যের, যেহেতু এটা রেসিপ্রোকাল, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে সকল পণ্য আমাদের দেশে রপ্তানি করে, আমরা যদি সেই সকল পণ্যের ওপর শুল্ক কমিয়ে দেই, তাহলে কিন্তু এটা আমাদের দেশের যারা রপ্তানিকারক রয়েছেন তারা কিন্তু এটা বেনিফিট এটা পাবে। আমাদের কিন্তু এই সুযোগটা রয়েছে। যদিও এখানে আপনার আরেকটি যদি গভীর বিশ্লেষণ করতে চাই, যে সকল পণ্য যুক্তরাষ্ট্র এখানে আমাদের দেশে যে রপ্তানি করে, পণ্য কিন্তু কোন দেশ থেকে আসছে আমরা কিন্তু একটা কোড ইউজ করি যেটার নাম এইচএস কোড। তো এইচএস কোড অনুযায়ী কিন্তু আপনার এই যে কান্ট্রি ওয়াইজ এটার কিন্তু আপনার শুল্ক কমানোর সে সুযোগ নেই। এইচএস কোড অনুযায়ী যদি আপনি কমাতে চান, তাহলে আমেরিকার পণ্যের উপর যতটুকু আপনি দিবেন, অন্য দেশের পণ্যের উপর আপনার ততটুকুই করতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার যেটি আলোচনা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত পণ্য আমরা আমদানি করব, সেইগুলোর ক্ষেত্রে আরো বেশ কিছু পণ্যে তারা শুল্কমুক্ত সুবিধা দিতে চায়, সেটি একক দেশ হিসেবে আমেরিকাকে দেওয়া যাবে কিনা সেটি একটু বাস্তবতার একটা প্রশ্নের বিষয়। জি জি, অবশ্যই ঠিকই বলেছেন। আর একই সঙ্গে একটু শেষ করবে আলোচনাটা আমরা, যে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, কানাডা যে শুল্ক আরোপ করছে, এবং ইউরোপীয় ইউনিয়ন তো বলেইছে যে তারা শক্ত পদক্ষেপ নেবে। ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন যে তার বিনিয়োগকারীরা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ না করে। তবে আমাদের মোটা দাগে প্রত্যাশা যে এই যে বাণিজ্য যুদ্ধ যেটি শুরু হলো, সেটি কবে থামবে, কিভাবে থামবে সেটি আমরা জানি না, কিন্তু এই যে বাণিজ্য যুদ্ধ সেটি পুরো অর্থনীতি, পুরো বিশ্বকে, পুরো বিশ্ব অর্থনীতি ব্যবস্থাপনাকে যে অস্থির করে তুলবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এটি কাম্য নয়। এখানে সারা বিশ্বই এটিকে কিভাবে সামাল দেওয়া যায়, এই পরিস্থিতি থেকে যাতে বেরিয়ে আসা যায় সেই পদক্ষেপ নেবে। তবে মন্দের মধ্যে আমি একটু যোগ করি যে আমাদের এই যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের যে একটা বইয়ের প্রভাব সারা বিশ্ব জুড়ে চলছে, এটির মধ্যে একটি আমরা চাইলে এটার একটা বেনিফিট নিতে পারি। যেমন জ্বালানি তেলের দাম কিন্তু আজকে প্রায় 4% কমে গিয়েছে, এবং আপনার এখানে কিন্তু একটু কম দামে জ্বালানি তেল ক্রয় করার কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু আমাদের রয়ে গেছে, যে আমরা চাইলে কম দামে জ্বালানি তেল এটা ক্রয় করে এটা কিন্তু আমরা কিন্তু বেনিফিটেড হতে পারি। মানে এটা তো রাতারাতি কিনে এনে তো মানে আজকে কিনে এনে কালকে তো আর সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যাবে না। তবে এটা ইতিবাচক, কিন্তু বাংলাদেশের সরকার তো আবার জ্বালানি তেলের দাম কমলেও মানুষ যে খুব বেশি সুযোগ পায় সেটা কিন্তু না।